আমি মীর হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত 11টায় আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি রাজনীতিতে প্রতিহিংসা, রাজনীতিতে আপোষ। আর এই বিষয় নিয়ে কথা বলতে আজ আমরা আমাদের স্টুডিওতে 3 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করবো আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। এছাড়াও আছেন আমাদের সাথে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক, আপনাকেও স্বাগত। একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব ABM মোশাররফ হোসেন। মোশাররফ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। যেহেতু আমরা আমাদের শিরোনামে বলছি রাজনীতিতে প্রতিহিংসা এবং রাজনীতিতে আপোষ, এই বিষয়গুলো কেন আসছে নানান সমসাময়িক প্রসঙ্গগুলোতে নিশ্চয়ই আপনারা নজর রাখছেন। বিশেষ করে দুইজন সাবেক দুটি সংগঠনের, দুটি প্রতিষ্ঠানের দুজন সাবেক প্রধানের বিষয়টা যখন সামনে এসছে, তখন আমরা দেখছি গণমাধ্যমে বিশেষ করে রাজনীতিবিদরা এই বিষয়ে একে অপরকে ভীষণ রকম দোষারোপ করছেন। আমি বরং সাইফুল হক আপনার কাছ থেকে বিষয়টি একটু স্পষ্ট হয়ে বা আপনার মন্তব্য, আপনার বিশ্লেষণটা শুনতে চাই। বিশেষ করে যখন পুলিশ প্রধান, সাবেক পুলিশ প্রধান বেজিং প্রসঙ্গটা আসলোই, সেক্ষেত্রে আমরা দেখছি যে পররাষ্ট্রমন্ত্রী এর মধ্যে একটি স্পষ্ট করেছেন যে দেশ ত্যাগের ক্ষেত্রে বা বাইরে যাওয়ার ক্ষেত্রে যেখানে কোনো নিষেধাজ্ঞা নেই, কোর্টও নিষেধাজ্ঞা দেয়নি, দুদকও দেয়নি, সেখানে তিনি যে কোনো জায়গায় যেতেই পারেন। তাহলে এখন তার বিদেশ যাওয়াটা নিয়ে এত প্রশ্ন কেন উঠছে তাহলে, যদি কোনো নিষেধাজ্ঞা নাই থাকে? জি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দুজন আলোচক বৃন্দ আর আপনার অনুষ্ঠান দর্শক শ্রোতা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আমি এটা লক্ষ্য করেছি যে আজকে পররাষ্ট্রমন্ত্রী তিনি তখন দেশের বাইরে, তিনি সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য দিয়েছেন। কথাটা আনুষ্ঠানিকভাবে হয়তো সত্য যে তার উপরে তো কোনো অফিসিয়ালি তার দেশত্যাগের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই, নিষেধাজ্ঞার তো কোনো তথ্য তো আমাদের কাছে নেই, এটা হয়তো সত্য। কিন্তু কথাটা আসছিল এই জায়গা থেকে, কারণ বেনজির এমনিতেই তিনি নানা কারণেই তিনি আলোচিত, বিশেষ করে গত 15 বছর বা বিশেষ করে গত 15 বছর 14-18 বা তারপর থেকে এটা মিলে তিনি ঢাকার পুলিশ কমিশনার হিসাবে, পরবর্তীকালে র্যাবের ডিজি হিসাবে, তারপরে যখন র্যাবের ডিজি থাকা অবস্থায় তো তার উপরে 7 জন র্যাবের সদস্যের বিরুদ্ধে যে মার্কিন স্যাংশন, তার মধ্যে তিনিও একজন। তো এরকম একজন নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তিকে আবার যখন দেশের পুলিশ প্রধানের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো, তখন তো এগুলো নিয়ে বিরোধী দল বা জনগণের নানা অংশের মধ্যে অনেক বড় আলোচনা ছিল, সমালোচনা ছিল যে সরকারে কি এমন দায়, কি এমন ঠেকা যে এরকম একজন ব্যক্তিকেও তাকে জবাবদিহিতা বা নজরদারির মধ্যে না এনে বরঞ্চ তাকে আরও প্রমোশন তাকে আরও দেওয়া হলো। তখন এটা ছিল। আর তিনি আলোচিত ছিলেন দুটো কারণে। তিনি হলেন যে বাস্তবে সরকার প্রশাসনের যাদের উপরে সরকার পুরোপুরি নির্ভর করতেন, তিনি একজন। আমার বাপাশে আওয়ামী লীগের নেতা আছেন, বা তিনি এবং তার সহকর্মীরা বা আওয়ামী লীগের নেতারা যে ভাষায় তারা কথা না বলেন, একজন পেশাদার বাহিনীর, প্রথমে র্যাবের ছিলেন, পুলিশের পরে এসে তিনি তো রাষ্ট্রের একটা বাহিনী, যে রাষ্ট্রের যে বাহিনীর জন্য জনগণ খাজনা ট্যাক্স দেয় বা এটার জন্য করে, তিনি আওয়ামী লীগ নেতাদের চেয়েও তিনি আরও বরঞ্চ এগিয়ে যেয়ে তিনি বিভিন্ন সময়ে তার যে বক্তৃতা, তার যে বিবৃতি এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব কিছু, তার মানে যে এটা মানুষের নজরের মধ্যে এসছে। তার মানে তিনি পেশাগত দায়িত্বের বাইরে যেয়ে তিনি আওয়ামী লীগ সরকার হিসেবে, আওয়ামী লীগ বা আওয়ামী লীগ দল হিসেবে তাদেরকে যে খুশি রাখা, আস্থায় রাখা, এইটা তার পেশাদারি দায়িত্বের বাইরে যে তিনি যে কাজগুলো তিনি করলেন, ফলে তখন থেকেই পুরো বিষয়গুলো মনে হয় আপনি তার আগের প্রশ্নগুলো জবাব পেয়ে যাচ্ছেন যে কেন তাকে এই পুরস্কারগুলো দেওয়া হলো। যেহেতু তিনি পেশাদার বাহিনীতে থেকেও যদি একটি সরকারকে বা একটা ক্ষমতাসীন দলকে পার সার্ভ করেন, তাহলে তিনি ছাড়া কি হবে ওই পদে? না, আমার কথা যে আপনি রাষ্ট্রে তো যখন যারা সরকারে থাকেন, তো বাহিনীগুলো তো নিশ্চয়ই তাদের তো পেশাগত দায়িত্ব আছে সরকারের উন্নয়নমূলক কাজের সহযোগিতা করা, তো এটা তো খুব স্বাভাবিক, এটা এগুলো নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু পেশাগত দায়িত্বের বাইরে যে
যখন আপনি রাজনৈতিক নেতা সংগঠকদের মতন, আমার মনে আছে একবার তিনি সম্ভবত পীরগাছাই রংপুরের পাঞ্জাবির মানে এভাবে মানে করে তিনি যেভাবে তিনি বক্তৃতা করছিলেন, হুমকি ধামকি থেকে শুরু করে যেভাবে করছিলেন, কথাটা এই জন্য এসছে যে অর্থাৎ তিনি প্রথমে তিনি তার পেশাদারিত্ব জায়গাটা তিনি লঙ্ঘন করেছেন এক, এবং সরকারের যেহেতু গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, ভোট নিয়ে প্রশ্ন ছিল, সরকারের তাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন ছিল, ফলে বাস্তবে সরকার এদেরকে এক ধরনের যা খুশি তাই করবার এক ধরনের লাইসেন্স পরোক্ষভাবে এদেরকে একভাবে দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য কোনো কিছুকে তারা কোনো তোয়াক্কা করেননি। কিন্তু এই বিষয় নিয়ে যে সরকার একেবারে বিব্রতও হচ্ছে না, সেটা বা কেমন? সেটা নিয়ে আমার মনে হয় এ ব্যাপারে আমার আমিন ভাই ভালো বলবেন যে এত বড় ঘটনার পরেও কেন সরকার বিব্রত না। কিন্তু আমি যেটা বলতে চাই যে অর্থাৎ এ ধরনের সরকারকে ক্ষমতায় রাখার বিনিময়ে একটা ঐতিহ্যবাহী দল হিসাবে এবং আওয়ামী লীগের দুর্ভাগ্যজনকভাবে এদের কিছু এরকম কর্মকর্তার কাছে আওয়ামী লীগকে জিম্মি হয়ে থাকতে হয়েছে, এবং আওয়ামী লীগ তাদেরকে যা খুশি করবার একটা সুযোগ করে দিয়েছে, শুধুমাত্র আর্থিক না, এমনকি আপনি এখন দেখছেন সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এখন তো যেটা বেরিয়ে এসছে ওনার কাহিনীর হয়তো 100 ভাগের 1 ভাগ হয়তো বেরিয়ে এসছে, যত দিন যাবে সম্ভবত আরও তো কাহিনী আমরা শুনতে পাবো। তার মানে আমি কথাটা আপনার মূল প্রশ্নে আসি, তো এরকম একটা জায়গা থেকে সরকার, তার মানে কি যে এরা বাস্তবে সরকারকে যে কোনোভাবে ক্ষমতা রাখার বিনিময়ে এরা একদম স্বেচ্ছাচারিত, একদম যা খুশি করা যায়, যেখানে কোনো জবাবদিহিতা নাই, যেখানে কোনো স্বচ্ছতার কোনো প্রশ্ন নাই, তো এরকম একটা জায়গায় তারা করেছে। কিন্তু এই প্রশ্ন কেমন তুলবো কিনা, বেনজির সাহেব কোন ছাতার তলে না দাঁড়িয়ে এই কাজগুলো করলেন, এই প্রশ্নটা উঠবে না? না, সে তো অবশ্যই তিনি আওয়ামী লীগ সরকার যে রাজনৈতিক বাতাবরণ এবং আওয়ামী লীগ দল হিসাবে, আওয়ামী লীগ বা সরকার হিসাবে, আওয়ামী লীগ একসময় মহাজোট বা তারা ছিলেন বা তাদের 14 দলীয় শরিকরাও ছিলেন, ফলে তাদের এই রাজনৈতিক বাতাবরণের অর্থাৎ রাজনৈতিক সমর্থন যদি পেছনে না থাকতো, রাজনৈতিক ছাতা যদি তার উপরে না থাকতো, তাহলে এরকম বেপরোয়াভাবে তিনি ক্ষমতা নিয়ে তিনি যা খুশি তিনি করতে পারতেন না। এখন আপনার প্রশ্নের শেষ অংশটা হলো যে তার উপরে হয়তো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা সরকার কেন দেয়নি, সেটা সরকারি কর্মকর্তারা, যদিও তাকে 6 জুন তলব করা হয়েছে, তারপরে করা হয়েছে, কিন্তু এগুলো তাকে যে নজরদারির মধ্যে রাখা এবং এ ব্যাপারে মানুষ তো এক্সপেক্ট করেছে। ধরুন তিনি যদি ধরেন ঘটনাক্রমে তিনি যদি বিরোধী দল সমর্থন করতেন বা বিরোধী দলের পক্ষভুক্ত হতেন, যেরকম অনেক আমলারা বেরিয়ে নানা দলটল করেন, তাহলে নিশ্চয়ই তিনি বিদেশে যাওয়ার তিনি সেই সুযোগটা তিনি পেতেন না। তার মানে এটা সরকারকে দীর্ঘদিন সার্ভিস দেওয়ার বিনিময়ে পরোক্ষভাবে তাকে যে বিদেশ যেতে দেওয়া, তো সেটা যে সরকারের এখন আমি আরও কোথায় দুর্ভাগ্য, আমার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা বলতে পারছেন না তিনি দেশে না বিদেশে, এবং তারা কোনো দায় নিচ্ছেন না, তারা বলতেই পারছে না। তার মানে কি, তাহলে দেশ চালাচ্ছে কারা? এটা নাগরিক হিসেবে আমাদের মতো অনেক প্রশ্ন উদ্রেক করে। সাইফুল হকের মতো লোক যখন বলে বসেন যে আসলে কর্মকর্তাদের কাছে আওয়ামী লীগের মতো একটা দল যখন জিম্মি, বিষয়টা আসলে কেমন লাগে শুনতে আপনার? এটা হাস্যকর একটা বিষয়। আমি শুরুতে অভিনন্দন জানাচ্ছি আপনাকে, বিজ্ঞ আলোচক এবং সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা। এটা চরম একটা হাস্যকর বিষয়। কেন? আমি একটা জিনিস কোনো কারণ খুঁজে পাই না। এখন আমি যদি অ্যাকশন নেই, আপনি বলছেন যে লোক দেখানো অ্যাকশন, আর যদি অ্যাকশন না নেই বলছেন সরকার কোনো অ্যাকশন নিচ্ছেন না, তাহলে ভাই সরকার করবে এটা কি? দেখুন, আমেরিকাতে এখন আমেরিকান সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিচার চলছে। যে ঘটনা নিয়ে তার বিচার হচ্ছে সেটি ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার আগের ঘটনা। উনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন এই ঘটনার বিচার হয়নি। উনি রাষ্ট্রপতি পদ থেকে যাওয়ার পরে এখন বিচার চলছে। একটা বিষয় হচ্ছে আপনি কতটুকু অন্যায় করেছেন অথবা করেননি, সেটা তো নোটিশে আসার আগে, মানুষের জানার আগে আপনি বিচারটা কীভাবে করবেন? এক। দুইটা হচ্ছে কি, আপনি বলতে পারেন যে আগে বিচার করলেন না কেন? এখন আপনার চেহারা দেখে অথবা আমার চেহারা দেখে আপনার বা সাইফুল ভাইয়ের এমন কোনো যন্ত্র আছে কিনা, মেশিন আছে কিনা যেটা বলে ফেলতে পারবে যে আমি কি কি অপরাধ সংগঠিত করছি? মানে এত উচ্চ পদে শেষ করি আমি যাচ্ছি, আপনার প্রশ্ন করার আগে আশা করি সব পেয়ে যাবে আমি যতটুকু জানি। এখানে সরকার বিব্রত নয় কেন? আজ যে জনাব ব্যানার্জি সাহেবকে যখন পুলিশ বাহিনী প্রদান করা হয় তখন কি কাউকে সুপারসিডেড করা হয়েছিল? কাউকে সিনিয়র কাউকে বাদ দিয়ে তাকে করা হয়েছিল যে সে আমাদের দলের লোক, এর জন্য 7-8 জনকে বাদ দিয়ে, যেরকম মইনু আহমেদকে করেছিলাম আমি তাকে পুলিশ প্রদান করেছি, সেরকম কিছু হয়েছিল? ডেফিনেটলি হয়নি। এখন খুব প্রাসঙ্গিকভাবে হি ওয়াজ দ্য মোস্ট সিনিয়র। যেমন আজকে যিনি আছেন জনাব মামুন সাহেব, উনি সিনিয়র, সে কারণেই
এখন উনি পুলিশ প্রধান হয়েছেন। এখন পুলিশ প্রধান হওয়ার পরে যদি সরকার তাকে লুটপাট করার জন্য অবাধ লাইসেন্স দিত, তাহলে তো পত্রিকায় এই রিপোর্ট আসার পরে আপনি নাম ভালো করেছেন, চৌধুরী আব্দুল্লাহ মামুনের কথা বলেছেন যে ধরেন বিব্রত হয় না কেন বা কেন ব্যবস্থা নেওয়া হয় না, যখন চৌধুরী আব্দুল্লাহ মামুনের নাম আসে তখন আসলে এই প্রশ্ন উঠে যায়, কারণ তিনিও কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে আছেন। যে 6 আমেরিকান নিষেধাজ্ঞা, শুনেন না বলি, আমেরিকান নিষেধাজ্ঞা থাকলেই কি আমি কাউকে আমার রাষ্ট্রীয় দায়িত্ব দিতে পারবো না? এখানে মোশাররফ ভাই আছেন, ওনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে তারেক রহমান। 2008 সালের 30 এপ্রিল মরিয়ার্টি গোপন প্রতিবেদন যেটা পাঠিয়েছিল আমেরিকাতে, হি ইজ দ্য ফার্স্ট ম্যান যিনি, যার বাংলাদেশের কোনো রাজনৈতিক ব্যক্তি যার উপরে আমেরিকা এরকম প্রতিবেদন পাঠিয়েছিল যে তার যে একজন ভয়ঙ্কর ব্যক্তি, তার বিরুদ্ধে 3টা অভিযোগ ছিল। একটা হচ্ছে সে দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং জঙ্গিদের পৃষ্ঠপোষক, 3টা অভিযোগ সুনির্দিষ্টভাবে, যেটা উইকিলিক্স ফাঁস করেছে। এবং আজ অবধি আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট বলেনি মরিয়াটি এই রিপোর্ট পাঠায়নি, অথবা আমেরিকান এমবাসি বাংলাদেশও বলেনি যে আমরা এই রিপোর্ট পাঠাইনি। তাকে কি তারা দল থেকে বাদ দিয়েছে? বরং তারা কি করেছে, তারা তাকে দলের প্রধান রাখার জন্য তাদের সংবিধান সংশোধন করেছে। আপনি তখন লজ্জা পান না, আর আপনি সরকারি আমেরিকা নিষেধাজ্ঞা দিলেই কি আমার দেশের একজনকে আমার বাতিল করতে হবে? এটা না, আগে বলেন, আমি বলি না, আমি বলি রাজনৈতিক আপনি আমার প্রশ্ন উত্তর দেন, আমার রাষ্ট্রটা শেষ করি। একটা রাজনৈতিক নেতা আরেকজনের পেশাদার বাইরে দেন, প্লিজ। আচ্ছা প্লিজ বলেন, আপনি কি কারণে মনে করবেন যে আমেরিকান নিষেধাজ্ঞাটায় বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করার ম্যাগনা কার্টা, এটাকে ঠিক আমি মানদণ্ড ধরে আমি রাষ্ট্র পরিচালনা করবো, এই ধারণাটা কেন আপনার হবে না? এই ধারণার কথা তো বলা হচ্ছে না, বলা হচ্ছে যে আজিজের কথা, ধরেন আজিজ সাহেবের কথা, তো আজিজ সাহেবের যখন নিষেধাজ্ঞা আসলো সেটা কি বাংলাদেশ গভর্নমেন্ট আমলে নেয়নি? আমি বলছি কি, আমেরিকা একজন রাজনীতিবিদ, একজন রাজনৈতিক নেতা, কথার উত্তর দেন, আমি প্লিজ। আমেরিকা যে এখন আপনার ইসরায়েলে এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তাই আমেরিকা তো ইসরায়েলের উপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি। আপনি কি ইসরায়েলকে সমর্থন করছেন এখন? না। কেন করছেন না? আমি আমেরিকা তো বলছে যে দে আর ডুইং ওয়েল। আমেরিকা তো তাদের এখনো কয়েকদিন আগে আমেরিকান অস্ত্র নিয়ে তারা হত্যা, বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল এটা তুলে দেয়, এটাকে সমর্থন করছেন আপনি? কোনটা? যে বাংলাদেশের পাসপোর্ট থেকে যে পররাষ্ট্রমন্ত্রী সাবেক তিনি দুদিন আগে বলতে বাধ্য হলেন যে এক্সেপ্ট ইসরায়েল তুলে দেওয়া হলো। আপনি এটার সাথে এটা মিলাচ্ছেন কেন? আপনি আমার কথায় আসেন। আমার বক্তব্য সুস্পষ্ট, আমেরিকান সিদ্ধান্তে কি বাংলাদেশ চলবে? না, আমেরিকার সিদ্ধান্ত বাংলাদেশ চলবে না, কিন্তু আমেরিকা যখন আজিজ সাহেবের বিষয়ে নিশ্চিত হয়ে নিষেধাজ্ঞা দিয়ে ফেললো, বাংলাদেশ গভর্নমেন্ট উচিত সেই তথ্যগুলোকে যাচাই করা। আমেরিকা আজিজ সাহেবের কোন বিষয়টা নিষেধাজ্ঞা দিয়েছে? আজিজ সাহেবের বিরুদ্ধে কি আজিজ সাহেবকে যখন সেনা প্রদান করা হয় তখন কি মনির আহমেদের মতো 8 জনকে ডিগ্রি করা হয়েছিল নাকি সে সিনিয়র হিসেবে? প্রসঙ্গ তো আমাদের 8 জনকে ডিগ্রি করা না, প্রসঙ্গটা হচ্ছে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেটা তদন্ত করবে কে? সেটা বিশ্বাসযোগ্য তদন্ত করবে কে? আমি আমেরিকান অভিযোগের ভিত্তিতে কি বাংলাদেশটা চলবে? না, সেটা তো বলছি না। তাহলে দেশটা স্বাধীনই হইতো না। কোন অভিযোগে আপনি আমলে নেবেন না? হ্যাঁ, কোন অভিযোগে আমলে নেবেন না? আমলে না নিলে, যদি আমলে না নিতাম আমার তো প্রমাণ করতে হবে। তাহলে বেনজির বিরুদ্ধে এই আজকে সে কেন আদালতের কাঠগড়া দৌড়াচ্ছে, সে কেন দেশ ছেড়ে পালাচ্ছে কেন? যদি আমলে না নিতাম আজ যদি মানে এখন পর্যন্ত আমি নিশ্চিত হতে পারিনি। আপনাদের মিডিয়ার যে রিপোর্ট, আমি তো ভাই বেনজিরকে চিনি না, আমার সাথে চিনি ওইটুকু, সে পুলিশ বাহিনীর প্রধান ছিল, তার সাথে আমার কোনো ব্যক্তিগত পরিচয় নেই, সে সৌভাগ্য আমার হয়নি। ঠিক আছে, আমি বলছি কি, আপনি যেটা বলছেন যে বেনজির যদি সরকারের পারপাস সাফ করে থাকে, সরকার তার যদি অবাধ লুণ্ঠনের সুযোগ দিয়ে থাকে, তাহলে সরকার আজকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কেন? কি কারণে? এই প্রশ্নটা আরেকটা উঠতে পারে না? এখন নিচ্ছে, যখন উঠেছিল আগেও তখন নিল না। আগে কোথাও ছিল? আমাকে একটা এক্সাম্পল আপনি দেখেন তো, সে যখন পুলিশ বাহিনীর প্রধান ছিল মাহফুজুর রহমান, দুদিন আগে মাহফুজুর রহমান, দুদিন আগে না, গণমাধ্যমে দাঁড়িয়ে বললেন, দুদিন আগে না, আপনি আমার কথা উত্তর দেন না, আপনি মাহফুজ আলম বললেন, মাহফুজ আলম বললেন যে গণমাধ্যম জানতো কিন্তু বলার সাহস পায়নি। কেন? এটা আমাদের গণমাধ্যমের ব্যর্থতা। প্লিজ, কোন গণমাধ্যমে তার এই কারাপশন নিয়ে রিপোর্ট হয়েছে আমার দেখান তো একটা। সেটাই তো মাহফুজ আলম, সেইটাই তো স্বীকার করে নিলেন। মাহফুজ আলম বলছে কিনা? হ্যাঁ, মাহফুজ আলমই তো বলছেন। উনি 2 বছর আগে বলছে কিনা, লিখছে কিনা ওনার পত্রিকায়? 2 বছর পরে তো উনি স্বীকারে আসলেন। আরে ভাই, ছিল কিনা? এইটা কোনো কথা হইতে পারে? আপনার সেটা তো বলেন, সেটা তো উনি বলেন। আমি আপনাকে স্বীকার করলাম জনাব মীর হাসান, আপনি আমার চেহারা দেখে যদি বলে দিতে পারেন আমার কোন কোন অপরাধ আমি করেছি, তাহলে আপনি বিচার করতে পারবেন। ওকে, আপনি একটা এক্সাম্পল দেন পৃথিবীতে যেটি ঘটনা প্রকাশ হওয়ার আগেই বিচার করার বা বিচারের আওতায় আনার বিধান কোথায় আছে সেটা আমার দেখান। একটা আমার বিরুদ্ধে সংগঠিত অপরাধ অভিযোগ যদি কেউ আমলে না আনে,
অথবা গোয়েন্দা সংস্থা যদি সেটা ব্যর্থতা হোক না হোক, সফলতা হোক, যদি প্রকাশ না করে সরকার বা আপনি বিচারটা কিভাবে করবেন আমার বলেন, তাহলে আমি আবার সমস্ত অভিযোগ মেনে নিব, আপনার সমস্ত দায় মেনে নিব। আপনার বক্তব্য শেষ, তাহলে বুঝতে পারছি আপনি এখন ছেড়ে দিচ্ছেন আমাদের উপর। আমি শুনি একটু এবিএম মোশাররফ হোসেন, আপনার বিশ্লেষণটা শুনি। না, এখানে আমিরুল ইসলাম সাহেব যে কথাটি বলেছেন, আমি একটা কথা বলি। এই যে কিছুদিন আগে আপনি দেখেন, এই যে বেনজির সাহেবের কাণ্ড যখন আসছে, আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুল রহমান, এবং আরেকটি সোর্সের থেকে যতটুকু আমরা জানি উনি মাননীয় প্রধানমন্ত্রীর ক্লাসমেট। কে? শফিকুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি। উনি নিজে বলেছে, উনি সিটিজেন একটি টিভি চ্যানেল, ওনাকে সরকার অনুমোদন দিয়েছে। বেনজির আহমেদ যখন র্যাবের ডিজি ছিল, তাকে তুলে নিয়ে তার 35% শেয়ার লিখে নিয়েছে। ওনার মতো লোক কিন্তু বিচার পায়নি। আওয়ামী লীগের কিন্তু এই দুইটার মনি সংসদ সদস্য। অর্থাৎ নির্যাতনের ভয়াবহতা কতটুকু, এই যে ভয়ের সংস্কৃতি আমরা যে কথাটা বলি, কত মারাত্মক আকার ধারণ করেছে, যে রানিং সরকারি দলের একজন এমপি তার একটা মালিকানা টিভির সত্য বেনজির আহমেদ সাহেব জোর করে লিখে নিয়ে গেছে, উনি বলতে পারেন। দেখেন এখন উনি বলছে সাক্ষাৎকারে, মানে এমন একটা পরিবেশ ছিল। এখন আমিন ভাইরা যে কথাগুলি বলে, আমি তো বেনজিরকে একবারে সাপোর্ট করি। না, আমার কথা হলো আমিও যদি আমার কথা সেইটা না, কারণটা কেন নাই এখন এই জায়গায় আপনি আসেন, কেন ব্যবস্থা নেই? কারণ আজকে যে আওয়ামী লীগ ক্ষমতা, এটা তো বেনজিরদের অবদান, আওয়ামী লীগের তো অবদান নাই। 2014 নির্বাচন দেখেন, একটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করেছেন, এই বেনজির সাহেব বলেছেন, আপনি দেখেন তখন র্যাবের উনি ডিজি ছিলেন, বলেছিলেন অস্ত্র দিয়েছে কি ঘরে বসে থাকার জন্য, বুকের মধ্যে গুলি করে দিতে হবে। একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি যদি অপরাধ করি আমার ট্রায়াল হবে, আমার বিচার হবে, সাক্ষী হবে, আমাকে সাজিয়ে দেবে, কিন্তু আমাকে গুলি করে মেরে ফেলবে বলেছে। কই সরকার কি বেনজির সাহেবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? করে নাই। অথবা আপনি দেখেন, আপনি জীবনে শুনেছেন কোনোদিন যে একটা দেশের রাজনৈতিক নির্বাচন হয়, আজিজ সাহেব যখন সেনাবাহিনী প্রধান, ওনার এই একটি কথা মনে হয় বিশ্বের ইতিহাসে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী সেনাবাহিনী প্রধানের বক্তব্য, যে উনি 18 নির্বাচন সম্বন্ধে বলেছে, জীবনে এত অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন আমি কোথাও হয়েছে বলে আমি দেখি নেই, শুনিও নেই। আমরা নিচ্ছে মনে আছে কথাগুলো না, এই ধরনের উচ্চ পদস্থ যারা ব্যক্তিরা কোনো না কোনো ভাবে শুনেছেন। ধরেন আমি ধরেন আওয়ামী ফোরামের অনেকের কাছ থেকেই, যেমন ধরেন আশরাফুল হুদার নাম শুনি, আমি যেমন শহীদুল হকের নাম শুনি, আমি যেমন কোহিনুর মিয়ার নাম শুনি, এরাও তো কোনো না কোনো ভাবে রাজনৈতিক। আমি একটু কথা বলি, কিন্তু আপনার দেখতে হবে, হ্যাঁ, যে অপরাধ করবে সে অপরাধী, এটা কোনো সন্দেহ নেই, কিন্তু তার মাত্রাটা কতটুকু? আপনি কোহিনুর কি একটা রাষ্ট্রের শাসন ক্ষমতা চেঞ্জ করে দিয়েছে? অথবা আশরাফুল হুদা বলেন কি একটা রিজিম চেঞ্জ করে দিয়েছে, তার একটা দলকে নিশ্চিহ্ন করে দিয়েছে, এই রেকর্ড আছে? কিন্তু জর্জ মিয়া নাটকের তো ইতিহাস আছে। জর্জ মিয়া নাটক কি এটা চূড়ান্ত হয়েছে কিছু? একটা প্রশাসনের একটা পদক্ষেপ একটা অংশ নিতে পারে, কিন্তু আপনি দেখেন বিএনপির আমলে কি সেটা চূড়ান্ত কোনো প্রতিবেদন হয়েছে? সেটা নয় হয়নি, কিন্তু চেষ্টা তো ছিল। যে কোনো স্বার্থান্বেষী মহল থাকতে পারে, কিন্তু সরকার সেইটাকে ওন করেছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। শুধু তাই না, আপনি ঠিক আছে বিএনপির আমলে এটা ভুল করেছে, বা বিএনপি একটা অন্য ধরনের একটা উদ্দেশ্য ছিল। 111 যখন আসছিল, যে এটা আমিন ভাইদের আন্দোলনের ফসল, এবং বলেছিল 111 আমার আন্দোলনের ফসল, তাকে সকল কাজের বৈধতা দেব। সেই 111 গভর্নমেন্ট তো 21শে গ্রেনেডের অধিকার তদন্তের জন্য তারা তদন্ত করেছিল, কই সেখানে তো কোনো রাজনৈতিক দল সম্পৃক্ততা পায়নি, সেখানে তারা মুফতি হান্নান সম্পৃক্ততা পেয়েছিলেন। 2008-এ যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলেন, 11 বার আয়ু পরিবর্তন করে একজন রিটায়ার্ড পুলিশ অফিসার তাহার আকন্দ, যাকে এবার পুরস্কার স্বরূপ আওয়ামী লীগ নমিনেশন দিয়েছে কিশোরগঞ্জ থেকে, তাকে এনে আপনি যদি মনে করেন 21শে গ্রেনেড আপনি ফেয়ার ট্রায়াল করবেন, তাহলে একটা অবসরপ্রাপ্ত লোককে আপনি এনে কেন তদন্তের দায়িত্ব দিয়েছেন? এবং বিশ্বের ইতিহাসে রেকর্ড আপনি দেখবেন কোথাও পাবেন না, একজন আসামিকে 410 দিন রিমান্ডে নিয়েছে। কোন উদাহরণ কি কেউ দিতে পারবে? একজন আমরাও তো জেলে যাই, রিমান্ডে যাই, রিমান্ডের কোন আসামির বক্তব্য কি মিডিয়াতে প্রচার করা যায়? কোন বিধান আছে? কোন আইন আছে? অথচ আপনি দেখবেন মুফতি হান্নান যখন মানে রিমান্ডে আছে, তার বক্তব্য বাংলাদেশ টেলিভিশন এবং চ্যানেল আই সরাসরি প্রকাশ করেছে। কিভাবে সম্ভব? অর্থাৎ একটা দলকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যত প্রক্রিয়া দরকার সেগুলি তারা সম্পন্ন করেছে, আর এর মূল ক্রিয়ানক হিসেবে পালন করেছে এই বেনজিররা, আজিজরা। যার জন্য আপনি একটা কথা বলি, আজকে আমাদের গভর্নমেন্টের বা আমাদের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এদের কিন্তু অনেক সক্ষমতা আছে, যে কোনো ঘটনা আপনি দেখবেন দ্রুত বের করে ফেলে,
এটা তো আমরা স্বীকার করি। তাহলে আজিজ সাহেব যে এই যে হাজার হাজার একর জমি কিনেছে, তার যে এত এই যে রিসোর্ট আছে, তার যে মালয়েশিয়ার সেকেন্ড হোম আছে, এটা কি সরকারের গোয়েন্দা সংস্থা একটু অনুমান করতে পারেন? একটু আর পাই নাই। শুধু তাই বাদ দেন, এটা যে সরকারের পৃষ্ঠপোষক হয়েছে আর কি জ্বলন্ত প্রমাণ হলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। কারণ আপনি জানেন, আমরা তো এখানে, আমি, সাইবুল ভাই বা আমিন ভাই বা আপনিও, বাংলাদেশে যদি কেউ বিদেশে যায়, বিশেষ করে বিমানবন্দর দিয়ে, ইমিগ্রেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? ইমিগ্রেশন কার অধীনে? স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। অথচ আপনাদের সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে বেনজির নাকি বাইরে চলে গেছে, উনি গেছে আমি জানি না, তাইলে কি বাংলাদেশের এই যে ইমিগ্রেশন বলেন অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্য কোনো শক্তি চালাচ্ছে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নলেজের বাইরে? এগুলো আমাদের আজকে বিবেচনায় আনতে হবে। আজকে আপনি ইমিগ্রেশন দিয়ে চলে যাচ্ছে, গভর্নমেন্ট বলতেছে আমি কিছু জানি না। অর্থাৎ বেনজির যদি বাংলাদেশে থাকে, তাকে যদি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রেফতার করে, হয়তো এমন বক্তব্য বেরিয়ে আসবে যেটা আওয়ামী লীগের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি। আমি এই জায়গাটা থামানোর পর একটা বিরতি নেব। বিরতির পর ফিরে এসে আরেকটা বিষয় আনতে চাইব জেনারেল আজিজ সম্পর্কে, যেখানে তার ভাইদের এনআইডির বিষয়টি খুব বড় করে এসছে গণমাধ্যমগুলোতে। সেক্ষেত্রে ইলেকশন কমিশন এই ধরনের ব্যবস্থাগুলো কতটুকু নিচ্ছে কি নিতে পারছে কিনা সেই বিষয়টা জানতে চাইবো। আর এই আজকে দেখবেন, আজকে যুগান্তর যদি আপনি দেখেন, যুগান্তর পত্রিকা, এইটা কিভাবে সম্ভব? পুলিশের একজন আইজি এবং তার চাকরি জীবন থেকে আজ পর্যন্ত সে কোনো রেড পাসপোর্ট নেয় নাই, অথচ তার রাইট ছিল এটা, সে নর্মাল পাসপোর্ট ব্যবহার করে বারবার বেনজির সাহেব কিন্তু বিদেশে গেছে। এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই এই বিষয়গুলো একটু আপনারা যোগ করবেন, বিশ্লেষণ করবেন। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবারও আমন্ত্রণ 24 ঘন্টায়। যেতে চাই সাইফুল হক আপনার কাছে। বিরতির আগে যে প্রসঙ্গটা রেখেছিলাম, বিশেষ করে আমরা বেনজিরের পাশাপাশি আমরা জেনারেল আজিজ সাহেবের কথাটাও উল্লেখ করতে চাই। কারণ আমরা দেখছিলাম তার বিষয়ে, তার ভাইদের এনআইডির বিষয়ে যখন অভিযোগগুলো খুব বড় আকারে এসেছিল 2021 সালে, এরপর পর যখন এই বিষয়টা আরও সামনে এলো, এখন পর্যন্ত যে তথ্য আমরা দেখতে পাচ্ছি, দুদক তো অলরেডি বলেছে, যদিও আজিজ সাহেবের বিষয়টা তাদের এক্টের বহির্ভূত হলেও তারা যদি বিষয়টিকে প্রয়োজন মনে করে তারা তদন্ত করে দেখবে। কিন্তু এই যে পরিচয়পত্রের মানে বিভিন্ন সুপারিশ বা জাল জালিয়াতির বিষয়টা, এটা তো নির্বাচন কমিশনের কাজ। সেখানে কি আপনি ইসিকে কোনো তৎপর হতে দেখছেন এই বিষয়টা নিয়ে? না, আমি তো যেটা বললেন আপনার, আমি তার আগে যদি একটু বলি, ধরুন এই আমাদের যেটা জেনারেল আজিজ সম্পর্কে, যখন আল জাজিরা যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন যে ডকুমেন্টারি এটা যখন হলো, এটা নিয়ে আমি এটা বিভিন্ন জায়গায় বলেছি। ইভেন আমি আমার আওয়ামী লীগের বন্ধুদের সাথে যখন আমার দেখা হয়েছে, তখন আমি কথা বলেছি যে এটা যদি তথ্যভিত্তিক না হয়ে থাকে, অফিসিয়ালি কেন এটাকে আপনারা অপোজ করছেন না তথ্যপাত্র দিয়ে, ঘটনা দিয়ে? কারণ বিষয়টা যখন একটা ইন্টারন্যাশনাল মিডিয়া, কারণ এটা তো আলটিমেটলি দায়ভারটা চলে আসছে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার উপরে বা প্রধানমন্ত্রীর উপরে, তার সরকারের উপরে, দল হিসেবে আওয়ামী লীগের উপরে। আওয়ামী লীগ দুর্ভাগ্যজনকভাবে এটা নিয়ে যে কাউন্টার করা, মানে সেই জায়গাটা কিন্তু আমি, আমিন ভাই ভালো বলবেন, আমি কিন্তু দেখিনি। মানে এরপরে তো দীর্ঘ সময় সেগুলো গেছে। তার মানে যখন আপনি এটাকে অপোজ করেন না তথ্যপাত্র দিয়ে, যুক্তি দিয়ে, তখন পরোক্ষভাবে এটাকে তো আপনার এক ধরনের এটাকে আপনি মেনে নেওয়া। এখন যদি আপনি শুধু বলেন যে না এটা আওয়ামী লীগকে ডিফেম করার জন্য, প্রাইম মিনিস্টারের বা তাকে বা তার সরকারকে ডিফেম করার জন্য করা হচ্ছে, এটা তো শুধু আপনার মুখের কথা। কিন্তু যখন ডকুমেন্টারি বিষয়গুলো আসছে, তখন তো আপনার কাউন্টার তথ্যপত্রটা লাগবে। এরকম দায়িত্বশীল জায়গাগুলো আমরা সরকারকে আগেও বিভিন্ন সময় তৎপরতা দেখিনি। কারণ ঘটনার খুব সামান্য অংশটাই কেবলমাত্র পাবলিকলি সামনে আসে। আপনি জানেন নানা কারণে সেটা হয় না। একটু আগে আপনি বলছিলেন না মাহফুজা নামের কথা, কালকে আমি 71-এ কালকে আমি বলছিলাম যে উনি নিজে বলছেন যে আমাদের কাছে তথ্যপাত্র ছিল, কিন্তু আমাদের এই সাহস ছিল না যে তার সম্পর্কে আমরা আমাদের গণমাধ্যমে এগুলো প্রকাশ করবার জন্য। পরিস্থিতি এরকমই ছিল। এখন যেহেতু সরকার সমর্থক ধরি সমস্ত গণমাধ্যম নানা কারণে বাধ্য হচ্ছেন বিষয়গুলোকে আনার জন্য, এখন হয়তো এটা বলছেন। মাহফুজ আলমের এই বক্তব্যের সাথে আমি একটা জিনিস, একটা ছোট প্রশ্ন জুড়ে দিতে চাই। মাহফুজ আলম যখন এই বিষয়ে কথা বলছিলেন, তখন নিশ্চয়ই এটা এক ধরনের গণমাধ্যমের রিপারকাশন হয়েছে, কিন্তু এর আগেও তিনি একটা সময় কিন্তু এটাও বলেছিলেন যে 1/11-এর সময় তাদেরকে তথ্য দেওয়া হতো, সেগুলো যাচাই বাছাই ছাড়া তারা প্রকাশ করতেন। আমি আপনার সঙ্গে একমত, কিন্তু সেটা আমি এটা দ্বিধা নেই। কিছুটা তাদেরও যারা
আমি বিশেষ নাম উল্লেখ না করি, তাদেরও উৎসাহ ছিল এই তথ্যগুলো প্রকাশ করা, যেটা আপনি উল্লেখ করলেন দুটো শব্দ, তথ্যপাত্র যথাযথ যাচাই না করা। কারণ কিছু মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষার সাথে এই তথ্যপত্রগুলো কিছুটা সঙ্গতিপূর্ণ ছিল বলেই এগুলোর সত্যতা নিয়ে যাচাই করার প্রশ্নটা আসেনি। আরেকটা ছিল বা যে তাদের উপরে হয়তো চাপের জায়গাটা কাজ করেছে। আমি কথাটা বললাম, এখন আপনি ইলেকশন কমিশনে যেটা বললেন, তারা পাওয়ারটাকে যে জায়গাটায় তারা চর্চা করেন, নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা তো সরকারের অংশ না, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই না? সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের নির্বাহী বিভাগ, আইন প্রণয়নী বিভাগ, সবগুলো মিলেই তো একটা রাষ্ট্র। তার মধ্যে একটা লজিক্যাল রেশনাল ভারসাম্য থাকে, সবার নিজস্ব এরিনা থাকে, কর্তৃত্ব আছে, তার ক্ষমতা আছে, আবার পরস্পরের উপরে একটা নির্ভরশীলতার জায়গা থাকে। বাস্তবে নির্বাচন কমিশন তো বহু বছর ধরে সেই ভূমিকাটা নির্বাচন কমিশন পালন করেনি। এবং এটা আমি প্রথম দুটো বলতে চাই। একটা হলো যে সরকার যে নির্বাচন কমিশন গঠন করেন, সরকারের প্রতি আনুগত্যের পরীক্ষায় যারা পাশ করেন, আমার আমিন ভাই যেটাই বলুক না কেন, জনমানুষের মনস্তত্ত্বের ধারণা হচ্ছে তারাই নির্বাচন কমিশনার হিসেবে তারাই নিয়োগ পান, এক। 2 নম্বর হচ্ছে, আর তারাও এরকম মেরুদণ্ড তারা দেখাতে পারেননি যে আমার তো পেশাগত দায়িত্ব আছে, যেটা আপনি বললেন জেনারেল আজিজের ভাইরা তাদের যে পাসপোর্টে যে জালিয়াতি, যেটা নামের পরিবর্তন করে টোরে তাদের পাসপোর্টটা ছবি পাল্টিয়ে ফেলেছে, মায়ের নাম পাল্টিয়ে ফেলেছে, এবং নিজের মায়ের নাম যখন কেউ পাল্টিয়ে ফেলে এবং তার সঙ্গে নির্বাচন কমিশন তার কর্মকর্তারা যুক্ত, তাহলে আপনি এটার জন্য সরাসরি আপনি কেবলমাত্র সরকারকে তো দায়ী করব ম্যাক্রো লেভেলে, কিন্তু নির্দিষ্টভাবে নির্বাচন কমিশন তার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাদেরকে এখন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা দরকার। কেন আপনারা এরকম কাজ করলেন? এবং তাদের কোনো বক্তব্য আমরা শুনছি না। আপনি এই বিষয়ে বিশ্লেষণ নিশ্চয়ই করবেন। পাশাপাশি আরেকটা আমরা অনেক জায়গায় দেখছি যে অনেকের এই মন্তব্যটাই করে যে দেশে সুষ্ঠু নির্বাচন বলেন, মেধা, নৈতিকতা সহ বাকস্বাধীনতা নানান ধরনের ক্ষতি হয়েছে। পাশাপাশি 2 প্রধান, মানে সাবেক সেনাপ্রধান এবং সাবেক পুলিশ বাহিনী প্রধানের মানে উদাহরণ নিয়ে অনেকে এটাও বলছেন যে সততা, জবাবদিহিতা, দক্ষতা সবই এখন বিলুপ্তির পথে। মানে মানবিক গুণাবলীগুলো কি এই পথে চলে গেল? অনেকে যারা বলেন আসলে সে অনেকটাকে আমার দেখার ইচ্ছে, জি, দেখলে ভালো হইতো, বুঝতে পারতাম। যেমন ধরেন, আমি খুব অবাক হলাম মীর হাসান, আপনি বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল শব্দটা বাদ দেওয়ার সাথে এক করে ফেললেন ইসরায়েলি গণহত্যার সাথে। কারণ আমি যখন গণহত্যাকে কন্ডেম করলাম, আপনি বললেন যে আপনার সরকার তো ইসরায়েল শব্দটা তুলে দিয়েছিল। অর্থাৎ আপনাদের দৃষ্টিভঙ্গিটা বোঝার জন্য, জনগণ যেন বুঝতে পারে একটি জায়গায় একটি রাষ্ট্র নারী পুরুষ নির্বিশেষে হত্যা করে ওখানে কবরের নিস্তব্ধতা নামিয়ে আছে, সেটার সাথে মিলিয়ে দিচ্ছেন সরকার কেন ইসরায়েল শব্দটা মিলিয়ে দিল। এই যে একটা দৃষ্টিভঙ্গির বিষয়, এটা কিন্তু আলোচনায় নিয়ে আসলেই মানুষের বুঝতে সুবিধা হবে। আপনি যদি বিব্রত না বোধ করেন, তার মানে সরকারি দলের যে স্ববিরোধিতার কথাটাই হঠাৎ উনি সবাই কন্ডেম করছেন, কিন্তু আবার সেই সরকার যখন আপনি তো এটা সাপোর্ট করতেছেন, আপনি তো এটাই সাপোর্ট করলেন যে যেহেতু ইসরায়েল শব্দটা তুলে দেওয়া যেমন সমর্থনযোগ্য যদি হয় তার গণহত্যা সমর্থনযোগ্য, সেটা তো আপনি আমরা যখন মার্কিনের ভূমিকার কথা আসছিল তখন আমরা বলছিলাম যে জর্জ মিয়ার নাটক নিয়ে মোশাররফ কিছু কথা বলছে, আমি খুব বিনয়ের সাথে ওনার কাছ থেকে জানতে চাই। উনি বলেন যে সরকার এটাকে তখন চূড়ান্ত কিছু করেনি। আচ্ছা, তাহলে 21 আগস্ট গ্রেনেড হামলার বিচারের জন্য আপনারা কি করলেন? আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জনাব এম আব্দুল জলিল প্রথমে দৌড়ায় গেলেন মামলা করার জন্য রমনা থানায়, বলা হলো এটা আমার এলাকা নয়। তারপর পাঠানো হলো পল্টন মতিঝিল থানায়, বলা হলো এটা আমার এলাকা নয়। চোর পুলিশ খেলানো হলো কেন, কি কারণ? আলামতগুলো মুছে ফেললেন পানি ঢেলে, কেন? তাজউদ্দিনকে পাকিস্তানের বিমানে কে উঠিয়ে দিলেন, কেন? আচ্ছা, 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার আলামত হিসাবে একটি গ্রেনেড সংরক্ষণ করেছিলেন সেনাবাহিনীর একজন মেজর শামস, একটি গ্রেনেড। কেন এই আলামত তিনি সংরক্ষণ করেছেন? সেই কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। কেন? এরপরও আপনারা বলেন যে গ্রেনেড হামলা, পার্লামেন্টের ভিতরে গিয়া বলেন যে ওনাকে আবার মারবে কে, দেখেন ভ্যানিটি ব্যাগ করে নিজে গ্রেনেড নিয়ে গিয়েছিল। কেন?
এবং এখনো পর্যন্ত কিন্তু কয়েকদিন আগেও বিএনপির মহাসচিব বলেছেন এটি আওয়ামী লীগের ইন্টারনাল কনফ্লিক্টের ফসল। মহাসচিব এটিও বলেছেন কয়েকদিন আগে। উনি সম্ভবত বলেছেন যে তিনি 21শে আগস্ট হামলাটা সমর্থন করেন না। না, সমর্থন না করলে আপনি মেজর শামসকে চাকরিচ্যুত করলেন কেন? তার অপরাধ কি ছিল? সে ওই হামলায় ব্যবহৃত একটা অক্ষত গ্রেনেড সংরক্ষণ করেছিল আলামত হিসাবে। কেন তৎকালীন ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল রুমি তার যে ভাষ্য, তিনি প্রতিবারে বেগম জিয়াকে যখন জিজ্ঞেস করছিলেন ম্যাডাম উই শুড ডু সামথিং, ধমক দিলেন কেন? কেন বলেন যেটা বাবর দেখতেছে, তোমার তো মাথা ঘামানোর দরকার নেই। অনেকগুলো কেন আছে। এখন এই কেনগুলোর উত্তর না খুঁজলে আপনি শুরু যেটা করেছিলেন প্রতিহিংসার রাজনীতি, আপোষের রাজনীতি, এই জায়গায় পৌঁছাতে পারবেন না। মাহফুজ আনাম সাহেব অনেক বড় সাংবাদিক, আমি তাকে স্যালুট করি, কিন্তু উনি বলছেন যে সেই সময়ে ক্ষমতার দম্বে আমি প্রকাশ করতে পারিনি। তো ব্যানার্জির চাকরিচ্যুত হওয়ার পরে তো উনি পারেননি, করছেন তো কালের কণ্ঠ, তো আপনি পারলেন না কেন? তো আপনি আবার সাংবাদিকদেরকে কাঠগড়ায় নিশ্চয় দাঁড়াতে হবে। হ্যাঁ, পারলেন না কেন? আমাদের আমার মনে আছে, আমি বলি আপনারা বলছেন কি আমরা কথা বলতে দিচ্ছি না, এই তো প্রতিদিনের বক্তব্য। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী তার একটা বক্তৃতায়, জনগণের বক্তৃতায় বলেছেন, মাঠের বক্তৃতায়, যে আচ্ছা মোদী উপাধিধারীরা অধিকাংশ চোর হয় কেন? এই বক্তৃতার সাথে সাথেই তার বিরুদ্ধে মামলা হলো, 2 মাসের মধ্যে তাকে সাজা দেওয়া হলো। সাজা হওয়ার সাথে সাথে তার পার্লামেন্ট মেম্বারশিপ চলে গেল, মেম্বারশিপ যাওয়ার সাথে সাথে তাকে সরকারি বাড়ি ছাড়তে বাধ্য করা হলো। তিনি জজ কোর্টে গেলেন, কোনো রায় পেলেন না। হাইকোর্টে গেলেন, পেলেন না। সুপ্রিম কোর্টে গিয়ে তিনি কোনো রকমের ঠেকলেন। আচ্ছা, বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটেছে কিনা এই যাবৎকালে? ভারতে নির্বাচন হচ্ছে, এখন শেষ হয়ে গেল, 4 তারিখ থেকে ভোট গণনা শুরু হবে। সেখানে তো টোটাল কংগ্রেস ইলেকশন করলো, তাদের আপনার অ্যাকাউন্টে ফ্রিজ থাকা অবস্থায়। তো বাংলাদেশে অবস্থা হয়েছে কিনা? তারপর আপনি বলবেন বাংলাদেশে গণতন্ত্র নেই, তারপর আপনি বলবেন আমি কাউকে কথা বলতে দিচ্ছি। মোশাররফ ভাই কি বলবেন? মানে ধরেন যে অতীত কথা বলছিল সে অতীত না, এখন আমি একটু কথা বলি যে দেশে যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া বিদ্যমান থাকে তাহলে কিন্তু এই যে সংকট আমরা আলোচনা করছি, এই আজিজ, এই বেনজির, এইসব সংকট উদ্ভব হওয়ার কোনো সুযোগ ছিল না। অর্থাৎ যেখানে গণতন্ত্র নাই, কোনো একটা শক্তির উপর ভর করে যদি আপনাকে ক্ষমতায় থাকতে হয়, তাহলে অনেক শক্তিকে আপনার তাদের সাথে আপোষ করতে হয়। সেই আপোষেরই ফলাফল হলো এই বেনজির আজিজ সাহেব। শুধু বাদ দেন, আপনার একটা সরকারের কাজ কি? তার স্বচ্ছতা প্রমাণ করা। আপনার নিশ্চয়ই মনে আছে বেনজির আজিজ নাই তাকে ক্ষমতায় এনেছে, তাদের প্রতি একটা কৃতজ্ঞতা আছে। আব্দুল্লাহি বাচ্চির কথা আপনার মনে আছে, একটা ব্যাংকে শেষ করে দিল চুরি করে, তার বিরুদ্ধে কি আওয়ামী লীগ সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? কখন? যখন আব্দুল্লাহি বাচ্চু তার সকল সম্পত্তি বিক্রি করে বিদেশে চলে গেছে, তার 1 সপ্তাহ পর সরকার একটা মামলা রুজু করেছে। তারপরে আপনার পিকে হালদারের কথা মনে আছে আপনার, 3000 কোটি টাকা পাচার করে দিয়েছে। আমরা কি দেখলাম মিডিয়ায়, যে উনি বিমানে উঠে চলে গেছে, 10 মিনিট পর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বিমানবন্দরের কাছে ওনাকে ধরতে পারেনি। এই যে পৃষ্ঠপোষকতা, এই যে আপনি শেল্টার দেওয়া, তারপর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে, এটাতে আমাদের বাংলাদেশের সম্পদ চলে গেছে। 78 বার আজ পর্যন্ত কেন আপনি রিপোর্ট দিতে পারলেন না? কি স্বার্থটা কি সরকারের? মানে কাউকে রক্ষা করা? এই আজিজ বেনজির মতো কাউকে আপনি আবার রক্ষা করতে চান? এই প্রশ্নগুলো তো আমরা করতেই পারি। কারণটা কি? আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এই আজিজ, এই বেনজিরেদের দয়ার কারণে, যার কারণে তাদের প্রতি তাদের একটা কৃতজ্ঞতা আছে, যার কারণে আপনি এই গণতন্ত্র আজকে শূন্য সব জায়গায়। কেউ যদি অপরাধী হয়, আমার কথা হলো কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আছে, অপরাধ কখন হবে? যখন বিচার হবে তখন। কিন্তু আপনি আইনগত আজকে কি আইনমন্ত্রী কি, এই পররাষ্ট্রমন্ত্রী কি বলেছে? ওনার বিরুদ্ধে তো কোনো নাই। একটা রাষ্ট্রের দায়িত্ব কি? যখন এত অভিযোগ উত্থাপিত হয়েছে জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে, তখন সরকারের দায়িত্ব কি? সরকার কি দেখে দেখে তাকাই দেখবে এই দৃশ্য, নাকি ওই সেই নিরু রোম ধ্বংস হয়ে যায়, উনি বাঁশি বাজাচ্ছে, ওই অবস্থা? অর্থাৎ আওয়ামী লীগ একটা সুবিধাবাদী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করছে। এই যে আজকে আপনি দেখেন, আমার চেয়ে তো সাইবুল ভাই আরো ভালো বা আপনিও ভালো বলতে পারবেন না, এই যে আমাদের দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, এতে সরকারের কিন্তু কিছু আসা যায়? সরকার তো ঠিকই তার ঘরানার ব্যবসায়ীদেরকে রেন্টাল কুইরিকুলার নামে হাজার হাজার কোটি টাকা তাদের ভর্তুকি দিতে যাচ্ছে। এই যে আমাদের আদানি গ্রুপ 1 মেগাওয়াট বিদ্যুৎ দেয় না, 10,000 কোটি টাকা তাদেরকে আপনি ভর্তুকি দিয়ে দিলেন। অর্থাৎ আপনার ক্ষমতায় থাকার জন্য যে শক্তিগুলিকে পালন করা দরকার, লালন করা দরকার, যাদেরকে আপনার সহযোগিতা করা দরকার, আপনি ক্ষমতায় থাকার জন্য তাদেরকে। এই জায়গায় ছোট্ট একটা প্রশ্ন তৈরি হচ্ছে, ধরেন
এই বেনজির আহমেদ বলেন বা আজিজ সাহেবের কথা বলেন, ইভেন আনোয়ার আজিমের কথা বলেন, এটা খুব বেশি পরিমাণ আলোচনার মধ্যে আছে। কিন্তু আপনার একটা রাজনৈতিক দল, আপনাদেরও তো নিশ্চয়ই একটা আন্দোলন গড়ে তোলার বিষয়। আপনি যখন মূল্যস্ফীতির কথা বলছিলেন, আমি লক্ষ্য করলাম যে হ্যাঁ, বিবিএসের তথ্যই বলছে যে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ডাবল ডিজিটে চলে গেছে, 10 হয়ে গেছে, 10 সামথিং। খাদ্য বহির্ভূত পণ্য দ্রব্য মানে সেগুলো মূল্যস্ফীতি হচ্ছে 9.19। তো এইগুলো যখন এই পর্যায়ে গেছে, তখন তো একটা রাজনৈতিক দল, ধরেন আপনারা দুজন রাজনৈতিক দল করেন, আপনাদের তো মাঠে থাকার কথা, আন্দোলনে থাকার কথা, কিন্তু সেই আন্দোলনের চিত্র আমরা কতটুকু দেখছি? আমাকে একটা সময় দেবেন, আমি একটা বিশ্লেষণ করবো নিশ্চয়ই বিরতির পরে এসে। কারণ আমরা দেখছি আজকেও জামাত প্রসঙ্গটা খুব বড় করে এসছে দুটি দলের কাছ থেকেই। কেন গতকাল আমরা দেখলাম ফখরুল সাহেব বললেন যে তিনি জামাতের রাজনীতি পছন্দ করছেন না, আবার আজকে ওবায়দুল কাদের সাহেবকে দেখলাম তিনি বলছেন যে জামাতের সাথে আওয়ামী লীগের বিএনপির এক ধরনের গভীর সম্পর্ক আবারও তৈরি হচ্ছে। এই বিষয়গুলো একটু বিশ্লেষণ করতে সুযোগ দেবেন আমাকে। আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনা করি। নেব ছোট্ট একটা বিরতি, ফিরব একটু পর। আবারও আমন্ত্রণ 24 ঘন্টা। এবিএম মোশাররফ হোসেন। আমি বিরতির আগে যে প্রসঙ্গটা নিয়ে এসেছিলাম, অনেকক্ষণ ধরে বেনজির সাহেব এবং আজিজ সাহেবের প্রসঙ্গ নিয়ে কথা বলেছি, কিন্তু আমার পাশাপাশি আরও তো দেশে অনেক প্রসঙ্গগুলো আছে, বিশেষ করে মূল্যস্ফীতির বিষয় আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় আছে, পাশাপাশি আপনাদের রাজনীতি করেন, তাদের রাজনীতির মাঠে সংগ্রামের বিষয়গুলো আছে। কিন্তু এটা আমি বুঝতে পারছি না যে এতদিন ধরে যেটা বলা হচ্ছিল যে বিএনপির সাথে জামাতের এক ধরনের মনোমালিন্যতা দূর হয়ে গেছে, কাছাকাছি এসছে, হঠাৎ আপনাদের মহাসচিবই বলছেন যে জামাতের রাজনীতি তিনি পছন্দ করছেন না, আবার সেটাকে কমিউনিস্টদের মতো মনে করছেন এবং সেটাকে বিজ্ঞানসম্মত মনে করছেন। এই অর্থটা কি আসলে? না, এখন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে জামাতকে নিয়ে বিএনপিকে ট্যাগ করে দেওয়া হচ্ছে, একটু আপনি ইতিহাস চিন্তা করেন। জামাত বাংলাদেশ জামাতে ইসলামী নামে সর্বপ্রথম কবে রাজনীতি করার সুযোগ পেয়েছে? এরশাদ যখন ক্ষমতায় তখন। এবং জামাত ইসলামী নামে প্রথম বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করেন 1986 সালে আওয়ামী লীগের সাথে। এর আগে কিন্তু জামাত নামে কোনো কিছু ছিল না। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় যে 79 নির্বাচনে অংশগ্রহণ, 79 তখন ডিএলএ মাওলানা রহিমের, তখন কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী নামে কিছুই ছিল না। তো এই জামাতকে পৃষ্ঠপোষক করেছে বাংলাদেশে আওয়ামী লীগ, আর দায়িত্ব চাপিয়ে দিচ্ছে আমাদের। এই কেয়ারটেকার গভর্নমেন্ট কার ব্রেন চাল ছিল? জামাতের। জামাতকে নিয়ে সংসদ থেকে পদত্যাগ আওয়ামী লীগ করেনি। তারা বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য রাজপথকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় নাই। আজকে কোনো কিছু হলে যে বিএনপি জামাত, কেন আওয়ামী লীগ জামাত বললে সমস্যাটা কোথায়? বরং বাংলাদেশের রাজনীতিতে জামাতকে পুনর্বাসিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। 86 নির্বাচন বলেন, কেয়ারটেকার মুভমেন্ট বলেন, এবং 1996 সালে তারা যে নির্বাচনে ক্ষমতা এসেছিল, আপনি জানেন 91 সালে জামাত বিএনপিকে সমর্থন দিয়েছিল, কিন্তু 96 সালে কিন্তু জামাত আলাদা ইলেকশন করার কারণে 55টা সিটে বিএনপি 21 থেকে 1000 ভোটের মধ্যে হেরেছে, 55টা ভোটে। তো বাংলাদেশে আওয়ামী লীগের আজ রাজনীতির উত্থানের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান তো বাংলাদেশ জামাতে ইসলামের। সুতরাং তারা কিভাবে জামাতের বিরুদ্ধে কথা বলে? হ্যাঁ, আমাদের কথা বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এখন বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করলে জনগণ যাকে ম্যান্ডেট দিবে, যাকে রায় দেবে, তার পক্ষেই তো আমরা থাকবো। কিন্তু আওয়ামী লীগ একদিকে ধর্ম নিরপেক্ষতার কথা বলবেন, অন্যদিকে বাংলাদেশ রাষ্ট্রীয় ধর্ম ইসলামের ক্ষেত্রে আপনি আপোষ করবেন। এই যে দ্বিচারিতা, এটা তো বাংলাদেশের রাজনৈতিক জীবনে সবচেয়ে আজকে বড় সংকটগুলো তৈরি করেছে। আর আপনি এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা মুদ্রাস্ফীতির কথা বলছেন, এটা আওয়ামী লীগের কি কোনো সংকট আছে? আওয়ামী লীগ কি আপনি সংকট মনে করেন? আপনি ইউনিয়ন পরিষদে যান, বিনা ভোটে ইউনিয়ন পরিষদের সদস্য চেয়ারম্যান লুটুপেটে তারা খাচ্ছে। উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের, মেয়র আওয়ামী লীগের, জেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগের, আওয়ামী লীগের এই যে এমপি আওয়ামী লীগের। সুতরাং ভাতা বলেন, গভর্নমেন্টের সাহায্য বলেন, লুটপাট বলেন, সবই তো আওয়ামী লীগের দখলে। সুতরাং কি মুদ্রাস্ফীতি হলো, দ্রব্যমূল্যের দাম কত বাড়লো না বাড়লো, এতে আওয়ামী লীগের কিছু আসে যায়। তো এই যে 6টা মাস চলে গেল, এখন বিএনপিকে আরো 4.5 বছরের জন্য ওয়েট করবে? আমরা তো আছি, আমরা তো রাজপথে আছি, কিন্তু আপনি দেখবেন একটা দল যখন গণতন্ত্রের ন্যূনতম কোনো সূচক মেনটেন না করে, যারা যখন ফেসিস্ট হয়ে যায়, একটা নিপীড়কের ভূমিকা পালন করে, সেখানে গণতান্ত্রিক আন্দোলন করা বিশ্বের যে কোনো গণতান্ত্রিক শক্তির জন্য অত্যন্ত কঠিন একটি সময়। যার জন্য আপনি দেখেন আজকে এই বিশ্বে আপনি দেখেন এখন 4টা ক্যাটাগরিতে শাসন চলে: গণতান্ত্রিক, আংশিক গণতান্ত্রিক, তারপর এই যে ফেসিস্ট যেটাকে আমরা বলি, আর হাইব্রিড। বাংলাদেশ কোন পর্যায়ে আছে? আজকে বিশ্বে গণতান্ত্রিক সম্মেলনে বাংলাদেশ দাওয়াত পায় না। তো এই যে সকল আজকে বিচার বিভাগে দেখেন, বিশ্বে 141টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হলো 126। আজকে দুর্নীতিতে কি অবস্থা? এই যে সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে বলেন, এবারে 2টা বাংলাদেশ
অবদমন হয়েছে। তো সামগ্রিক ক্ষেত্রে তো বাংলাদেশটাকে একটা ঝুঁকির মধ্যে আওয়ামী লীগ ফেলে দিয়েছে, কিন্তু যে কোনো মূল্যের বিনিময়ে তারা ক্ষমতায় থাকতে হবে। আপনি আর আমি যাই বলি না কেন, ওই ক্ষমতাটা আওয়ামী লীগের চাই। যে আমিনুল ইসলাম আমিন, আপনার কাছে একটা প্রশ্ন আছে যে 14 দলের সম্ভবত কালকে একটা বৈঠক আছে, 14 দলের ভেতরে কোনো অস্থিরতা তৈরি হয়েছে কিনা? কারণ আমরা এখন পর্যন্ত দ্রব্যমূল্য, দুর্নীতি, অর্থ পাচার, সাবেক 2 প্রধানের নিষেধাজ্ঞা, সম্পদ, অনৈতিক কর্মকাণ্ড, এগুলো নিয়ে আমরা বরং আওয়ামী লীগের যে 14 দলীয় জোট আছে তাদের অনেকের কণ্ঠেই এই বক্তব্যগুলো শুনেছি। সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে 14 দলের মানে কোনো অস্থিরতা তৈরি হতে যাচ্ছে কিনা? পাশাপাশি কেন আওয়ামী লীগের মনে হচ্ছে বিএনপি আর জামাতের মধ্যে এক ধরনের গভীরতা তৈরি হয়েছে সম্পর্কে, যেটা এতগুলো প্রশ্ন করছেন উড়িয়ে দিলেন? প্রথমত হচ্ছে কি, আমি খুব হাসছিলাম, সুযোগ থাকলে অট্টহাস্য দিতাম যে আওয়ামী লীগ জামাতকে পৃষ্ঠপোষকতা করছে, বিএনপি নয়। আচ্ছা ভাই, ছাত্র শিবির এবং ছাত্রদল একই মায়ের পেটের দুধের সন্তান, এটা কি আওয়ামী লীগ প্রেসিডেন্ট বলেছিল নাকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিল? আচ্ছা, ক্ষমতা আসার পরে বিএনপির 2 জন যুদ্ধ অপরাধীকে মন্ত্রিত্বকে আওয়ামী লীগ সরকার দিয়েছিল নাকি বিএনপি দিয়েছিল? গোলাম আজমকে বাংলাদেশে আওয়ামী লীগ এনেছিল নাকি বিএনপি এনেছিল? 11,000-এর বেশি যুদ্ধ অপরাধীকে কারাগার থেকে ছেড়ে দিয়েছিল কি বঙ্গবন্ধু নাকি জিয়াউর রহমান? হ্যাঁ, এরপরও যদি কেউ বলে আচ্ছা যুদ্ধ অপরাধীদের বিচার বিএনপি করছে না আওয়ামী লীগ করছে, তা আমি যার পৃষ্ঠপোষকতা করব তার আমি বিচার করতে যাব কেন ভাই? তাকে তো আমি 4টা মন্ত্রিত্ব দিব যদি আপনি 2টা দিয়ে থাকেন। এখন এই হাস্যকর কথাগুলো বলে জাতির সামনে আমরা কি বুঝাতে চাচ্ছি আমি জানি না, এখন জনগণের বিচার করে নেবে। বাট আমি এটুকু মনে করি যদি আওয়ামী লীগের সাথে যে আমাদের সখ্যতা থাকতো, আমরা তাদেরকে 4টা মন্ত্রিত্ব না দিলে 2টা দিয়ে সমান সমান থাকতাম। আচ্ছা, বিচার জনগণ করুক। এখন উনি কিছু কথা বলেছেন যে গণতন্ত্র না থাকার কারণে আজিজরা এই জায়গায় আসছে। আমি খুব স্পষ্ট ভাষায় বলি, এখানে আমি আজিজ অথবা বেনজিরকে ডিপেন্ড করতে আসিনি। আমরা যদি তাদের ডিপেন্ড করতাম তাহলে কিন্তু বেনজির আজকে আইনের মুখোমুখি হতো না, হচ্ছে। এটা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের স্বাধীনতা পরে এমন কোনো রেকর্ড নেই। কিন্তু আমরা যখন বলছি গণতন্ত্র নেই বলে হচ্ছে, তা আমি তার কাছ থেকে জানতে চাই, যখন যুবমন্ত্রী আবুল কাশেমের বাড়িতে কুখ্যাত গলা কাটা কামাল, মানুষের গলা এত বেশি কাটতো নামই হয়ে গেছিল গলা কাটা কামাল, কুখ্যাত সন্ত্রাসী হিন্দু ধরা পড়েছিল যুবমন্ত্রীর বাসভবনে, তখন কি গণতন্ত্র ছিল না? বাংলাদেশের রাজনীতিতে রেজ্জাকুল হায়দার, ব্রিগেডিয়ার মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার, ব্রিগেডিয়ার রহিম, খুদা বক্স, পুলিশের আইজি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এরা 21 আগস্ট গ্রেনেড হামলা করে একটি দলের শীর্ষ নেতাকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টায়, এটা কি গণতন্ত্রের লক্ষণ? সুতরাং এই জায়গাগুলো থেকে মীর হাসান আমরা যতক্ষণ না বেরিয়ে আসতে পারবো, আমরা এই সংকটের মধ্যে থেকে যাবো, আমরা বেরোতে পারবো না। আমি 30 সেকেন্ডে শেষ করছি। দ্রব্যমূল্য বাড়ছে, মানুষ কষ্টে আছে। উনি বলছেন আমাদের কোনো বোধ নেই। বোধ না থাকলে 1 কোটি মানুষকে টিসিবির আওতায় 30 টাকায় চাল ডাল খাওয়ানোর ব্যবস্থা সরকার করতো না। গত সপ্তাহে প্রথম আলো নামের জন্য বলছি, আমেরিকান একটা সংবাদের উদ্ধৃতি দিয়ে একটা নিউজ করেছে, আমেরিকাতে 62% মানুষ, আমি আবার বলছি 62% মানুষ তাদের মাসিক যে সেবা প্রদান করে সরকার থেকে পায় সেগুলোর বিল নিয়মিত পরিশোধ করতে পারছে না। বড় একটি অংশ খাবারের সংখ্যা কমিয়ে দিয়েছে। এটা হচ্ছে বিশ্ব বাস্তবতা। সাইফুল্লাহ কি বলবেন সেক্ষেত্রে? আপনাকে শেষ করতে চাই। হাসার কিছু নেই, দেখেন প্রত্যেকে দেখে আপনার। আমি কয়েকটা বিষয়, প্রথম যেটা বললেন আমাদের দ্রব্যমূল্যের বা এগুলোর জনজীবনের ক্ষেত্রে, আসলে তো দেশে আমি যে প্রায় বলি সরকারের মধ্যে অনেকগুলো সরকার কাজ করে। বাস্তবে ধরেন আওয়ামী লীগ হয়তো সামনে ছিল, বেনজিরের নেতৃত্বে এক ধরনের সরকার কাজ করেছে, জেনারেল আজিজের মতন ব্যক্তিদের নেতৃত্বে আরেক ধরনের সরকার কাজ করেছে। এবং এগুলো প্রবলেমটা কোথায়? একটা দল যখন জনগণের পপুলার ম্যান্ডেটে যখন সে ইলেক্টেড হতে পারে না, তখন তার ক্ষমতার তার যে রাজনৈতিক তার যে ক্ষমতাটা, তার যে পলিটিক্যাল পাওয়ার যেটা, তার পলিটিক্যাল অথরিটি যেটা, মোরাল যে অথরিটি, ইথিক্যাল মোরাল যে অথরিটি, এটা যখন থাকে না তখন তাকে বিভিন্ন বাহিনীর উপরে তখন তাকে নির্ভর করতে হয়। তারা বলছে না যে মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। আমরা এগুলো অনেক আগে না, কিন্তু প্রবাদ ছিল, কিন্তু মানুষ এখন প্রতিদিন হাড়ে হাড়ে মানুষ এগুলোকে ঘরে বসে মানুষ এগুলোকে দেখছে। তার মানে হচ্ছে যে আপনি
তার মানে আপনি যেহেতু আপনার রাষ্ট্র চালানোর জন্য আপনার কোনো পলিটিক্যাল ম্যান্ডেটটা, পপুলার ম্যান্ডেটটার আপনি কোনো তোয়াক্কাই করছেন না, পুরো ডেমোক্রেটিক সিস্টেমটাকে আপনি ভেঙে দিয়েছেন, নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের কোনো সুযোগ বাস্তবে বাংলাদেশে এখন অনুপস্থিত। সে কারণের জন্য গোটা রাষ্ট্রকে প্রত্যেকে মনে করে আমরা সরকারকে ক্ষমতায় রেখেছি, মানে পুলিশ মনে করে, র্যাব মনে করে, গোয়েন্দারা মনে করে, ব্যুরোক্র্যাটরা মনে করে, ওই যে বলে না জনগণ সাধারণ ভোটাররা মনে করতে পারছি না, কিন্তু না যেহেতু ভোটারদের ভোটে যেহেতু সরকার নির্বাচিত নন, সে কারণের জন্য সরকারকে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপরে তাদেরকে নির্ভর করতে হয়েছে। এবং এরই এক্সটেন্ডেড ফর্ম হচ্ছে বাজারের উপরে। বাজারে গেলে মানুষ তো বলে যে বাজারে গেলে মনে হয় না যে দেশে কোনো সরকার আছে। কারণটা কি? সরকার এবার, আমি আগের কথা বাদ দিচ্ছি, 7ই জানুয়ারির পরে যারা শপথ নিয়েছেন তারা বললেন 100 দিনের মধ্যে বাজার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, দুর্নীতির ব্যাপার তারা হচ্ছে জিরো টলারেন্স। কিন্তু গত 5 মাসের ট্র্যাক রেকর্ড কি? দুই একটা বিচ্ছিন্ন ব্যতিক্রম, সরকার কিছু উদ্যোগ নেয়নি সেটা বলবো না, কিছু উদ্যোগ তারা নিয়েছে, কিন্তু বাস্তবে পুরোটাই লাগাম ছাড়া যা খুশি তাই সেখানে করছে। এবং এরা সরকারের সাথে নানাভাবে তারা যুক্ত। এই কারা বাজার নিয়ন্ত্রণ করছে তারা সরকারের, তারা ঘরের লোক, তারা সরকার এগুলো জানে না এগুলো। সেজন্য বাস্তবে মানে বাস্তবে একটা নৈরাজ্যের জায়গাটা চলছে। আপনি যেখান থেকে শুরু করেছিলেন এভাবে দেশ চলতে পারে না, আপনাকে এটা বোঝাপড়া আসতে হবে, সমঝোতায় আসতে হবে, গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করা ছাড়া আর সময় দিতে পারবো না। আমি একটু যোগ করি, আপনি দেখেন একটা সরকার কতটুকু জনগণ বিরুদ্ধ শক্তি সেটা। এই যে মালয়েশিয়ার লোক আজকে সকল পত্রিকা দেখেন ভাগ করে দিয়েছে, কারা কারা পাঠাবে, যে প্রধান কিরণ সেটা আপনাদের লোক। আজকে মনে শেষ করে আরেকদিন কথা হবে। আজকে মনে শেষ করে, আচ্ছা, খোদা হাফেজ।